দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে নগরের যত্ন। নগরের যত্ন আসলে অনেকে অনেকভাবে নিয়ে থাকেন, তারপর যারা দায়িত্বে থাকেন তারা কিভাবে নেন, আর নগরবাসীও কিভাবে সেই সেবাগুলো পেতে পারেন, সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে কোনো বিড়ম্বনা, জটিলতা, সমস্যা আছে কিনা, অথবা স্বাধীনতার 54 বছর পরে এসে একটা আদর্শ নগর, আদর্শ ঢাকা, পরিচ্ছন্ন ঢাকা আমরা পেয়েছি কিনা, যদি না পেয়ে থাকি কেন পেলাম না, সমস্যাগুলো কোথায় ছিল, সমস্যা সমাধান করা যায় কিনা, যারা এই সমস্যা নিয়ে কথা বলেন, কাজ করেন, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। পুরো অনুষ্ঠান জুড়ে আসছি আপনাদের সাথে আমি মোস্তফা কামাল স্বপন, এবং যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে কথা বলার জন্য শুরুতে রয়েছে ডক্টর মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আছেন ফজলে রেজা সুমন, সাবেক সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যেতে চাই মোহাম্মদ এজাজ আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, এখন অনেক কাজ আপনি কাজ করছেন, কিন্তু এই কাজ করার আগেও আপনি কাজ করেছেন। আপনাকে আমরা সেই হিসেবে চিনি, জানি। আপনি নদী, শহর পরিচ্ছন্ন এসব নিয়ে আপনি কাজ করেছেন। এখন সিটি কর্পোরেশনের দায়িত্ব পাওয়ার আগে আপনার নিজস্ব অনেক ভাবনা ছিল যে আপনি এইভাবে কাজ করতে চান। এখন আপনি একটা দায়িত্ব পেয়েছেন, দায়িত্বে আছেন, আগের ভাবনাগুলো আর এখন ভাবনাগুলো কি ঠিক কাজ করছে কিনা, আপনি আগের ভাবনার সাথে এক জায়গায় আছেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে আমার ভাবনা কখনোই প্রশাসক হওয়ার ভাবনা না। প্রশাসক শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ আমি আমার এন্টায়ার জীবনে এই কলোনিয়ালিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। প্রশাসক নামে আপনার যে শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে, শাসন, প্রশাসক, রুলস, এগুলোর বিরুদ্ধেই তো আমরা চেষ্টা করেছি কাজ করার জন্য। যে কেউ এসে রুল করবে কিংবা শাসন করবে, প্রশাসক তো শাসন থেকে আসে। তো এইটা নিয়ে আমার যেহেতু এটা রাষ্ট্রীয়ভাবে শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু এটা আমাকে কাঁধে নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার একটা দীর্ঘ আপত্তি আছে। এটা প্রথম খাস করে পরিষ্কার করে বলে দিই। শহর নিয়ে আপনার ভাবনা ছিল? শহর নিয়ে ভাবনার কথাটা হচ্ছে, আমি বলি আপনাকে, আমি যেহেতু প্রচুর গবেষণা চেষ্টা করেছি করার জন্য, কতটুকু করেছি এটা মূল্যায়ন জনগণ করবে। তখন আমাদের পুরো গবেষণাগুলোই হতো রিফর্ম করার জন্য, কিংবা একটা পরিবর্তন আনার জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু কিভাবে পরিবর্তনটা আসবে সেই ক্ষমতাটা আমাদের মধ্যে ছিল না, আমার হাতে ছিল না। তো এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি, তো এখন এটাকে আপনি বলতে পারেন যে রিসার্চ টু অ্যাকশন। যে এই রিসার্চটা আমরা করেছি সেটা অ্যাকশন করার মতো ক্ষমতাটা হয়তো বা ভাগ্যক্রমে জুলাই থাকার কারণে, এই বড় অভ্যুত্থান হওয়ার কারণে হয়তো বা আমার হাতে এসে পৌঁছেছে। তো সে জায়গা থেকে ডেফিনেটলি আমি যে কাজটা এখন করছি সেটা বুঝে শুনে করার একটা সুযোগ আছে আমার মধ্যে, এবং আমরা বুঝে শুনে এই কাজগুলো করছি। মূল্যায়নটা করবেন সুমন ভাইদের মতো যারা একাডেমিশিয়ান আছেন, প্র্যাকটিশনার্স আছেন, যেহেতু ওনারা আরবান প্ল্যানার, টাউন প্ল্যানার, তো ওনারা এবং জনগণ যারা ঢাকাবাসী আছেন তারা একটা লম্বা সময়ের পরে আমাকে মূল্যায়ন করতে পারবেন যে এই মুহূর্তে হয়তো বা আমার ভাবনাটাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনি কি কোনো র্যাপিড অ্যাকশন, আমরা দেখি যে যারা নির্বাচিত হয়ে আসেন, নতুন দায়িত্ব পান, তারা 100 দিনের 50 দিনের এরকম কোনো একটা প্ল্যান করে, আপনার কি এরকম কোনো প্ল্যান আছে? প্ল্যান আছে, কিন্তু এরকম নির্বাচনী প্ল্যান নাই। জি হ্যাঁ, একটা নির্বাচিত প্ল্যান আছে, বাট নির্বাচনী প্ল্যান নাই। সেটা কিরকম সেটা আমি বলি। প্রথম হচ্ছে যে শব্দটা দিয়ে আপনি শুরু করেছেন, যে সুন্দর ঢাকা, পরিচ্ছন্ন ঢাকা, আদর্শ ঢাকা, এই শব্দগুলো হচ্ছে ফ্রেজ, কিংবা এগুলো হচ্ছে একটা র্যাটরিক। আমরা যেটাকে বলি যে রাজনীতি করলে যেরকম স্লোগান প্রয়োজন পড়ে, সেরকম ঢাকা নিয়ে কিংবা শহর নিয়ে আমরা যখন কাজ করতে যাই তখন, কিংবা অতীতে যারা কাজ করেছেন তারা এই ধরনের ফ্রেজ ইউজ করেছেন তার কাজটাকে ক্যাচি করার জন্য। কিন্তু আমি মনে করি যে, কিংবা আমার সাথে যে টিমটা আছে, আসলে আমি তো একা না, সবাই মিলে আমরা কাজ করি। তো আমরা মনে করি ঢাকা নিয়ে কিংবা শহর নিয়ে আমরা যখন কাজ করব, ফ্রেজের চেয়ে বড় জিনিস হচ্ছে ন্যারেটিভ দরকার। আমি ঢাকাকে কিভাবে দেখি, কিংবা কিভাবে দেখা উচিত, কিংবা জনগণ ঢাকা কিভাবে দেখবে, সেক্ষেত্রে আমরা মনে করি যে আজকে 53 বছর হয়ে গেছে, আপনি যে শব্দের উচ্চারণ করলেন, যে 53 বছরে কি আমরা এখন পর্যন্ত একটা শহর কতটুকু আদর্শ হবে, কিংবা আরো একটু একটা শহরের ফেয়ারনেস কি হবে, এটা হয় ন্যারেটিভ। যে এইটাকে আমরা ফর্মুলেট করতে পেরেছি কিনা, আমার মনে হয় এটা এখনো আমরা ফর্মুলেট কেউই করতে পারি নাই, যে একটা ফেয়ার সিটি কিরকম আসবে আপনার কাছে। আচ্ছা, একটু যেতে চাই ফজলে রেজা সুমন আপনার কাছে। আমরা যে ফর্মুলেট যে কথা বললেন তিনি, সেটা আমরা এখনো কেন করতে পারছি না? নগর নিয়ে আপনি কাজ করছেন, দীর্ঘদিন ধরে কাজে আছেন, আদর্শ ঢাকা সেটা তো বললাম, পরিচ্ছন্ন ঢাকা, কিন্তু সেই কাজটা এখন আমরা করতে পারছি না। যিনি দায়িত্বে আছেন তিনিই বলছেন, তাহলে সমস্যাটা কোথায়? নিশ্চয়ই সমস্যা আছে। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থিত প্রশাসক মহোদয়কে
এবং এখন টিভিকে আজকে আমাদের এখানে রাখার সুযোগ করার জন্য, এবং দর্শক শ্রোতাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পবিত্র রমজানের শেষ দশকের মহিমেন্দ্র রাতের আজকে যে সুন্দর রাতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, আসলে প্রশাসক মহোদয় যেটা বলছেন, আমাদের নগর নিয়ে, নগরের একটা মূলত প্রথমে একটা নগর দর্শন থাকা উচিত। আমি নগরকে কিভাবে দেখতে চাই, আমরা সাধারণত পরিকল্পনার সাথে যারা জড়িত আছি, আমরা নগরকে একটা নাগরিক সেবা সংযুক্ত নগরকে এনজয় করার জন্য একটা প্লেস হিসেবে আমরা চিন্তা করি। জি, সেই জায়গাটার ক্ষেত্রে সিটি কর্পোরেশন বড় যে ভূমিকা আছে, সেখানে হচ্ছে এই লিভেবিলিটির সাথে বাসযোগ্যতার জন্য যেই ধরনের সেবাসমূহ দরকার, সেই সেবাসমূহকে নাগরিকদের কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তার জন্য এই সিটি কর্পোরেশন যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা যেটা প্রয়োজন মনে সেটা হচ্ছে নগর সুশাসন, আমরা যেটা বলি আরবান গভর্নেন্স, সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিই। এবং একই সাথে আমরা গুরুত্ব দিই তার যে জুরিসডিকশন এরিয়া আছে, সেই জায়গাতে আমাদের বাসযোগ্যতার যে ইন্ডেক্স অনুযায়ী ধরে যদি আমরা কাজ করার চিন্তা করি, বিশেষ করে সিটি কর্পোরেশন যেই জায়গাগুলোতে কাজ করার সুযোগটা সেটা হচ্ছে পরিবেশ এবং নগর ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, সেই জায়গাগুলোতে আমি যদি দেখি বর্তমান প্রশাসক সাহেব যিনি কাজ করে যাচ্ছেন, অল্প কিছুদিন ধরে বোধহয় প্রায় 45 বা 50 দিন বোধহয় দায়িত্ব উনি নিয়েছেন। তারপরে আমরা যেটা লক্ষ্য করেছি, উনি যেটা ফোকাস করেছেন সেটা হচ্ছে নগর জীবনরেখা নিয়ে উনার যে কাজ করাটার যে ড্রাইভটা উনি দিয়েছেন, এটাকে আমরা পরিকল্পনাবিদরা সাধুবাদ জানাই। বিশেষ করে নগরের লাইফলাইনগুলোকে নিয়ে যদি আপনি আগে স্মুথনেস আনতে পারেন, নগরের আপনি যদি সড়ক চলাচল, যোগাযোগ ব্যবস্থা, নদী খাল, সেই জায়গাগুলোতে আমরা যেটাকে বলি সিটিজ লাইফলাইন, এই জায়গাগুলোতে আপনি যদি স্মুথনেস আনতে পারেন, তারপরে নাগরিক সেবাগুলো আপনাকে দেওয়া অনেক সুবিধা হবে। আমরা এই 45 দিনে ওনার যে কার্যক্রমগুলো দেখেছি, বিশেষ করে প্রথমে এই জায়গাগুলো ফোকাস, কিন্তু তার সাথে সাথে নগর সেবার যে বাকি কম্পোনেন্টগুলো, ওনার যে সিটিজেন চার্টার যেটা আছে অ্যাজ এ সিটি কর্পোরেশনের হেড অফ দ্য এন্টিটি হিসাবে ওনার যে দায়িত্ব, সেই জায়গাগুলো তো সমভাবে সেখানে গুরুত্ব দেওয়া দরকার। বিশেষ করে আমি যদি কতগুলো আপনাকে সুশাসনের জায়গায় যে গ্যাপগুলোর কথা আমরা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আমি এখনও আজকে আসার আগে গাড়িতে বসে আমি ওই সাইট দেখছিলাম, সিটি কর্পোরেশনের ওয়েবসাইট। আচ্ছা, সেখানে এখনও দেখছি নগর ওনার সিটি কর্পোরেশন যে এখন যে বর্তমান 54টা ওয়ার্ড, আগে 36টা ওয়ার্ড ছিল, 18টা ওয়ার্ড সংযুক্ত হয়ে সেটা 2016-তে গ্যাজেট হয়েছে, 2017-তে ওয়ার্ড হিসেবে গ্যাজেট হয়েছে। কিন্তু সেইটার যে বর্তমান এলাকা এবং সেই এলাকার জায়গা এখনও বোধহয় সেটা সংশোধন হয় নাই। এবং একই সাথে ওখানে সিটিজেন চার্টারে আজকে আমরা যেটা দেখছিলাম, সেটা হচ্ছে গিয়ে যেই জায়গাগুলো এখনো ওয়ার্ড ভিত্তিক ম্যাপিং এর যে কার্যক্রমগুলো, সেটা নিয়ে আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে। সেই জায়গাগুলোতে কতগুলো কাজের বা এখানে মনোযোগী হওয়ার প্রয়োজন। মোহাম্মদ একটু বলবেন যে দেখেন 36টা থেকে 54টা আসলো, সেইটা এখনো আপনার অ্যাপসে দেখাচ্ছে না। আবার নতুন ওয়ার্ড হলো, নতুন ওয়ার্ড হলেই তো সেই নাগরিক সুযোগ সুবিধা কি তাৎক্ষণিকভাবে আমরা হয়তো দিতে পারছেন না আপনারা, কিন্তু দেরিতে হলে তো দেওয়া উচিত, যেহেতু তারা আপনার চলে আসছে এবং হোল্ডিং ট্যাক্স তারা দিচ্ছে, তারা ট্যাক্স দিচ্ছে কিন্তু সেবা পাচ্ছে না, তাহলে বিষয়টা কেমন হলো? ধন্যবাদ আপনাকে সুমন ভাই, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। আচ্ছা, আজকে আমি সকালবেলা একদম ভোর 5টায় 6টায় আমি ঢাকায় নেমেছি আমার একটা কনফারেন্স শেষ করে। আমার রুটিনটা বলি তাহলে আপনি বুঝবেন। 9টার সময় আমরা এই মিরপুর ডিওএইচএস টু উত্তরা যে রাস্তাটি ছিল, খুবই ভাঙা ছিল, এই আজ থেকে 20 দিন আগেও। এই রাস্তাটি সম্পূর্ণ সংস্কার করে আজকে আমি এটা উদ্বোধন ঘোষণা করে আসলাম। 11টার সময় আমি গিয়েছি 18টি ওয়ার্ডের সবচেয়ে বড় যে আর্টারি, যেই রাস্তাটি এইটা আজকে গিয়েছে, আজকে, হ্যাঁ। আচ্ছা, এবং সেটা আমি উদ্বোধন করে দিয়ে আসছি, কার্পেটিং শেষ। হ্যাঁ, তো সুতরাং মানে, এবং আমি এসে আমি দুটো জিনিস বলেছি আর কি, যেটা হচ্ছে ন্যারেটিভের কথা যেটা বললাম, যে আমরা আসলে একটা ন্যায্য শহর অথবা শহরের একটা ন্যায্যতাটা নিশ্চিত করতে চাই। জুলাই হয়েছে কি নিয়ে? জুলাই হয়েছে তো ন্যায্যতার জন্য, মানে ঢাকাকে ন্যায্যতার শহর হিসেবে গড়ার আপনি আহ্বান জানাচ্ছেন। এবার শেষ করি, তাহলে আপনার পয়েন্টে আসতেছি। 18টি ওয়ার্ড আমাদের যখন ঘোষণা করা হলো, এগুলো তো আসলে এখনো কিন্তু লিটারালি এগুলো গ্রাম। আচ্ছা, হ্যাঁ, আপনারা চিনবেন যে উত্তর খান, দক্ষিণ খান, কাওলা, কাঁচকুড়া থেকে শুরু করে পূব দিকের যত জায়গা একটু নতুন করে সিটি কর্পোরেশনের সাথে যোগ হয়েছে। এটা কি তড়িৎ দরকার ছিল ওখানে একটু ডেভেলপ হওয়ার সুযোগ নাই, কারণ কি আমি বলি আপনাকে, এইসব জায়গায় একসময় লোকজন 2.5 কাঠা, 2 কাঠা, 5 কাঠা, 10 কাঠা জায়গা কিনেছিল, এগুলো পানি ছিল, তারপরে ভরাট করেছেন।
এবং প্রথমে সাঁকো দিয়ে যেত, তারপরে হেঁটে যেত, যেহেতু ভরাট হওয়ার পরে কোনো রাস্তা নাই কিন্তু। আচ্ছা। তারপরে কোনো রকমে এই বাসা থেকে বের হওয়ার জন্য যেহেতু কিছু পাকা ঘর হয়েছে, বিল্ডিং হয়েছে, আমি এভলিউশনটা বলছি, তখন তারা 2 পাশ থেকে 3 ফিট, কেউ 6 ফিট 5 ফিট ছেড়ে একটা মানে রিক্সা যাওয়ার মতো অবস্থা করেছেন। দ্যাট মিনস এই পুরো অঞ্চলে যে অ্যাগ্লোমারেশনটা হয়েছে, আচ্ছা, এই অ্যাগ্লোমারেশনটা হচ্ছে ওখানকার মানুষের নিজস্ব ম্যানেজমেন্ট, এবং যে কারণে এখানে কোনো সিভিক স্ট্রাকচার তৈরি হয় নাই, রাস্তা তৈরি হয় নাই, ড্রেনেজ ছিল না, ওপেন স্পেস তো আমরা বাদই দিলাম। জি। তো সুতরাং এই তখনই সিটি কর্পোরেশনে, যেহেতু এরা শহরের মাঝখানেই থাকে, তখন এদেরকে সিটি কর্পোরেশনের আওতায় এনে সিটি কর্পোরেশনের সার্ভিসগুলো দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এবং এর আগের যারা মেয়র ছিলেন তারা এটা করেছেন, কিন্তু করার পরে এটার আর এগুন নাই। কারণ প্রায়োরিটি ছিল গত 2 মেয়রের সময়, আপনারা এটা সবাই জানেন যে ঢাকায় সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং ইনভেস্টমেন্ট হয়েছে গুলশান বনানীতে, বারিধারায়। আচ্ছা, এটা বাস্তবতা। তারা এলিট ছিলেন এবং এলিট জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, এবং যে কারণে এই 18টি ওয়ার্ডের মধ্যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হয় নাই। একটা কাজ হয়েছে, স্টাডিটা হয়েছে। আচ্ছা, এই স্টাডিটা সুমন ভাই করেছেন যে এই 18টি ওয়ার্ডের পাবলিক স্পেস কীরকম হবে, আরবান ফেসিলিটি কীরকম হবে, এবং আরও অনেকগুলো কীরকম হবে। এবং আমি প্রথমে বাটি চালা দিছি, যেটা বাংলায় বলে, দিয়ে আমি খুঁজে বের করেছি সুমন ভাইয়ের এই ডকুমেন্টগুলো খুঁজে বের করার পরে আমরা এখন ড্যাপ অনুযায়ী এবং মাস্টার প্ল্যান অনুযায়ী এখানে এই যে খালি পটেনশিয়াল খালি স্পেস কোথায়, আপনারা জিনিস মনে রাখবেন যে ধরেন গুলশান, বনানী, বারিধারা, মিরপুর অথবা সরকারি যেই ডিজাইন হাউজিং এলাকাগুলো, সেখানে তো মাঠ নির্ধারিত থাকে, তাই না? তো সেই জায়গায় কিন্তু মাঠ খুঁজে বের করাটা কঠিন না, কারণ প্ল্যানে পাওয়া যায়। কিন্তু যেসব জায়গায় স্থানীয় লোকজন জায়গা কিনে বাড়ি করে, সে শুধু রাস্তাটা দিতে রাজি থাকে, সে তো তার জায়গা থেকে কোনো অংশ বের করে কিন্তু একটা মাঠের জন্য, একটি পার্কের জন্য অথবা হসপিটালের জন্য জায়গা দিবেন না। আসতেছি তখন, তাহলে আমি ভুলে যাবো, পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোর দিকে আপনার গুরুত্ব বেশি থাকবে নাকি আগের মেয়ররা যেটা করেছিলেন যে গুলশান, বনানী ওইদিকেই যাবেন? আমি আপনি কোন দিকে যাচ্ছেন? আচ্ছা, আমার প্রায়োরিটি হবে 18টি ওয়ার্ড ফার্স্ট, কারণ ন্যায্যতা তৈরি করতে নিলে যেখানে আগে প্রয়োজন সেখানে ইনভেস্টমেন্ট আগে হবে। তো যে কারণে আমার এই যে দেখেন 1 মাসের মধ্যে আমি কি করেছি, একটা নদী উদ্ধার করেছি, 3টি বড় রাস্তা উদ্বোধন করছি, 3টেই হচ্ছে আপনার একদম পেরি আরবান এরিয়া কিংবা ডেভেলপিং যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেটাতে প্রায়োরিটাইজ করেছি। এই যে 60 ফিট রাস্তার কথা আপনি বলেছিলেন যে ঈদের আগে চলাচলের উপযোগী হয়েছে, ওই রাস্তাতে আমি চলাচল করতে গিয়ে আমি খুব মানে সাবধানতা বসি যে, এবং খুব ঝাঁকি, খুব কষ্ট হয়। আপনি আজকে গেলে দেখবেন স্মুথলি যেতে পারবেন। আচ্ছা, তাহলে ওটা আপনি ঈদের আগেই বলেছিলেন যে ঈদের আগে আপনি চালু করতে, চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আনুষ্ঠানিক ফিতা কাটবে ঈদের পরে, কারণ এখন ঈদ তো লোকজন তো চলে গেছে, ঈদের পরে আমরা এটা মোটামুটি এখন চলাচলের উপযোগী ফিতা কাটবেন হয়তো ঈদের পরে। আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, যদি আমি টিকে থাকি, এই বছরটাও যদি টিকে থাকি, আচ্ছা, তাহলে 60 ফিটের শেষ মাথা যে 2টো বাড়ির জন্য 60 ফিটটি আগায় নাই, আমরা সেটাও একটা বন্দোবস্ত করে দিই। টিকে থাকার প্রশ্ন আপনি যেহেতু করলেন, আমি একটু ফজলে রেজা শুনুন, আপনার কাছে জানতে চাই, প্রশ্ন আপনাকে আমি করতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন মেয়র পেয়েছেন আদালতের আদেশে, আবার আজকেও একটা আদেশ হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেখানে শেখ ফজলুল তাপস, ওনার পরিবর্তে এখন ইশরাক হোসেন মেয়র হিসেবে তাকে আদালত একটা ঘোষণা দিয়েছে। এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কি হচ্ছে, সেখানে কি এমন কিছু হবে কিনা? মানে টিকে থাকার প্রশ্ন যেহেতু বললো, তাই আমার ওই মাথায় এই জিনিসটা আসলো। এটা সরকার বাহাদুর যারা আছেন তারা বলতে পারবেন, আমরা আমজনতা আমরা সেটা না বলি। আমরা আসলে আপনাকে আজকে যে প্রশাসক মহোদয় যে কথাগুলো বললেন, আমি কতগুলো আপনাকে তথ্য দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন যে আগের যে 36টা ওয়ার্ড, তার আয়তন প্রায় 82 স্কয়ার কিলোমিটার, আচ্ছা, কম বেশি। এবং নতুন যে 18টা যেটা অ্যাড করলো, সেটা গ্যাজেট অনুযায়ী 97 পয়েন্ট সামথিং স্কয়ার কিলোমিটার। বাট এইটাকে সিটি কর্পোরেশনের যে যারা কর্মকর্তা ছিলেন স্টাডি হওয়ার সময়, তারা আশেপাশে কিছু জায়গাগুলো নতুন করে অ্যাড করাতে সেটা 101 স্কয়ার কিলোমিটার হয়েছে। তাহলে আমরা দেখছি প্রায় বর্তমান আগে 36টা ওয়ার্ডের থেকে অনেক বড় এরিয়া নিয়ে বাকি 18টা ওয়ার্ড। এখন এই বাকি 18টা ওয়ার্ডের যে বর্তমান যে ঢাকা শহরের যে ডেন্সিফিকেশন, আপনি যদি এটাকে আমরা ডিসেন্ট্রালাইজ করার জন্য যে পরিকল্পনাবিদরা বা বিভিন্ন সময় বলে থাকি, এই বড় করার উদ্দেশ্য কিন্তু সেইটা। ঢাকার এখনো একটা ডিএমটিপি এরিয়ার একটা অল্প কিছু অংশই কিন্তু সিটি কর্পোরেশন এলাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রায় 183 স্কয়ার কিলোমিটার। এই জায়গার যে পিছিয়ে পড়া, উনি যে সিটি অফ জাস্টিসের কথা বলছে, আমরা এটাকে খুব গুরুত্ব দিতে চাই। আপনার গত 18টা ওয়ার্ড, গত 3.5 বছর যে অবর্ণনীয় দুর্দশা, আমরা বিভিন্নভাবে রিপোর্ট, বিভিন্নভাবে কর্মশালার মাধ্যমে আগের মেয়র মহোদয়কে সেটা
দেখিয়েছিলাম সেই কাজটা জরুরিভাবে করা দরকার, কিন্তু সেটা আসলে যেটা বলছিল যে গুলশান বনারের দিকে মনোযোগী বেশি থাকার কারণে সেটা হয়ে ওঠেনি। আমি বর্তমান উনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা নিজের উদ্যোগে ওনার সাথে দেখা করে বলেছিলাম যে আপনি প্রতি মেয়র তো আসে 5 বছর মেয়াদি টেস্ট ম্যাচ খেলা শুরু করে, আপনার ক্ষেত্রে হবে 2020। সুতরাং কিছু রেডিমেড কিছু আছে প্রকল্প এবং ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যেটা পরবর্তীতে আমরা যেটা গান শুনে আসি, জামাত তো সুযোগ সুবিধা নাগরিক সুযোগ দেওয়ার জায়গা নাই, আমার জমি নেই, আমার কিছু নাই। কিন্তু ঢাকার ভবিষ্যৎ ঢাকাকে আমরা যদি 20 বছর পরে যে ঢাকাকে দেখতে চাই, বাসযোগ ঢাকা তৈরি করতে চাই, তাহলে এই 18 ওয়ার্ডে এখনই আপনার অ্যাকশন এরিয়া প্ল্যান করা দরকার। আমি আসবে বিরতির আগে আপনাকে একটু সময় দিতে চাই। আমি সেটা হচ্ছে যে প্রশ্ন আমি করলাম আর কি ফজলে সুমনকে, যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চেঞ্জ হয়েছে, দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র আসছে, আপনাকে T20 ম্যাচের মতো খেলতে বলছে, সেই জায়গাটা যদি পরিবর্তন আসে, মানে আপনি কোনো শঙ্কা করছেন কিনা, মানে কোনো টেনশন আছে কিনা? গত এক মাসে একটা নদী উদ্ধার করছি। আচ্ছা, 1 মাসে 22 বিঘা জায়গা উদ্ধার করেছি। এর মধ্যে 2টা খেলার মাঠ এবং একটি খেলার মাঠ হচ্ছে যে 18টি ওয়ার্ডের মধ্যে, একটি খেলার মাঠ 18টি ওয়ার্ডের কাছে। মানে এটা কি শহরের ভিতরে আপনি 22 বিঘা উদ্ধার করছেন? আমি শেষ করি। এবং 22% জায়গা ওই 18টি ওয়ার্ডের মধ্যে পাবলিক স্পেস এবং হসপিটাল করার জন্য আমরা উদ্ধার করেছি। এছাড়া খাল আমরা সৈয়দ রিজওয়ান হাসানের নেতৃত্বে আমরা 18টি খালের সাথে সাথে আমি আরো 36টি খাল অলরেডি কাটা শেষ হয়ে গিয়েছে, চলমান কাজ, কিন্তু আমরা বলবো একদম শেষের দিকে। সুতরাং 1 মাসে যদি এতটুকু কাজ করতে পারি, এছাড়াও আরো অনেক বৈপ্লবিক কাজ আছে। আমি আপনার এক কথায় বলি, আজকে 15 বছর ধরে তেজগাঁয়ের ট্রাক সমস্যার সমাধান কিন্তু আনিস ভাইও করতে পারেন নাই, সেটা আমি প্রায় শেষ করে দিব এবং কোরবানির আগে এটা সমাধান হয়ে যাবে। তো সুতরাং অনেক রাষ্ট্রিক কাজ যদি 1 মাসে করতে পারি, তারপর যদি সুযোগ না থাকে এতটুকু তো করতে পারলাম। হ্যাঁ, এবং যা কাজ আগে করতাম, যে গবেষণা করতাম এবং দেশ সেবা করতাম, সেটাতে আবার ফেরত যাবো। বিরতি যাচ্ছি, বিরতির আগে একটা প্রশ্ন রেখে যায়, সেটি হচ্ছে আপনি খাল উদ্ধারের কথা বলছেন, জমি উদ্ধারের কথা বলছেন। উদ্ধারের পরবর্তী সময় আমরা দেখি কি যে পরের দিনে আবার সেটা দখলের দিকে চলে যায়, আবার পরের দিনই মানুষ নদীতে ময়লা ফেলা শুরু করে, পরের দিনে আবার দেখি যে সেখানে আবার যে জায়গা আপনি উদ্ধার করলেন সেখানে ভবন উঠানোর জন্য প্রক্রিয়া চলতেছে। মানে দখলের পরের যে প্রক্রিয়া, মানে টিকিয়ে রাখার বিষয়গুলো, ওই জায়গাটা নিশ্চিত করার নিশ্চয়তা কি আমরা পেতে পারি কিনা? কারণ আপনি কষ্ট করে দখল উচ্ছেদ করলেন, সবকিছু করলেন, কিন্তু রক্ষণাবেক্ষণ দেখভালের অভাবে সেটা আবার আগের জায়গায় ফিরে গিয়েছে, এরকম নজির আছে। বিরতির পরে এসে এই বিষয়ে কথা বলবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম নগরের যত্ন নিয়ে, নগরের যারা সরাসরি যত্ন নিচ্ছেন, নগরবাসীকে সেবা দিচ্ছেন, সেই লোক মোহাম্মদ এজাজ আমাদের সাথে রয়েছেন। তার সাথে আর প্রশ্ন করতে চাই। বিরতির আগে আমি জানতে চেয়েছিলাম যে আপনারা দখলমুক্ত করছেন, নদী খনন করছেন, নদী উদ্ধার করছেন, উদ্ধার করার পরবর্তী যে পদক্ষেপ, যে প্রশ্ন রেখেছিলাম যে তারপর রক্ষণাবেক্ষণ দেখভালের অভাবে আবার তা আগের জায়গায় ফিরে যায়, এমন নজির আছে, সেই জায়গাটা জোর দিচ্ছেন কিনা? শুধু নদী না, পাবলিক স্পেস, মানে খাল এবং মাঠ এবং পার্ক, এগুলোও কিন্তু দখল হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, এই সবগুলোর ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করেছি, দুটো জিনিস। আগে দখলমুক্ত করার যে ড্রাইভের যে প্র্যাকটিস ছিল, সেটা কি শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি হয়েছে। অতীতে আমরা যখন অ্যাক্টিভিস্ট ছিলাম, আমরা অনেক চিল্লাচিল্লি করতাম, মিডিয়াতে এগুলো আসতো, তারপরে 2টা এসকেভেটর নিয়ে, তো আগের যারা মেয়র ছিলেন তারা গিয়ে 2-3টা বাড়ি এবং বস্তি ভেঙে দিত, দিয়ে তারপরে বাসায় গিয়ে ঘুমাইতো, আবার আগের জায়গায় বস্তিটা পরের দিন উঠে যেত। সুতরাং এই নজির আছে। বিইং এ গার্ডিয়ান অফ এ মানে সিটি, আপনার কাজ হচ্ছে কন্টিনিউয়াস। যেহেতু গ্লোবাল সাউথে অনেক ক্রাইসিস আমাদের আছে, তো গ্লোবাল সাউথের একটা বড় ক্রাইসিস হচ্ছে ইনফরমালিটিস, এবং একটা বড় স্ট্রেংথও ইনফরমালিটিস। কারণ ইনফরমালিটিসের কারণেই কিন্তু এই শহরটা তৈরি হয়েছে। এই শহর কিন্তু ফর্মালি তৈরি হয় নাই। পুত্রজয়াতে আপনি যদি যান, রাতের বেলা তো কোনো লাইফ নাই, তাই না? লাইফ তো KLA কিংবা যে শহরগুলো মানে ন্যাচারালি তৈরি হয়েছে, অর্গানিক্যালি তৈরি হয়েছে, সেগুলোতে জীবন আছে। তো সুতরাং সিটির গার্ডিয়ান হিসেবে আমাদের কাজ হবে এটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখা। আমি যদি একটা এভিকশন ড্রাইভ করলাম এবং বাসায় গিয়ে ঘুমালাম, এটাকে পার্সু না করলাম, তখন তো আরেকজন এসে আবার এটাতে দখল করবেই কিংবা পুনর্দখল হবেই। তো এটা হচ্ছে প্রথম কাজ। আমার সিটির প্রতি আমার কাজের প্রতি যদি কমিটমেন্ট থাকে, তাহলে আমি রাতে রাতে ঘুরবো। আপনি ঢাকা আমার সিটি কর্পোরেশনের অফিসে খবর নিলে দেখবেন যে আমি রাত 3টা পর্যন্ত দখল করে শেষ করি, রাত 3টা পর্যন্ত আমাকে রাস্তায় পাওয়া যায়। এটা
ইট ইজ এ কমন। রাত 2টা-3টার সময় আমি আমার নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরি, দেখি কি করতে হয়। আর মডেলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটি পার্ক, মাঠ, খাল এবং এই যে ছোট যে নদীর উদ্ধার করেছি, এগুলো আমরা উদ্ধার করে এগুলোকে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে একটা কমিটি করে দিচ্ছি। সেই কমিটি এগুলোর রক্ষণাবেক্ষণ করবে এবং রক্ষণাবেক্ষণের যে মিনিমাম খরচ। আগে কি কমিটি করা হতো? না, কখনোই হয় না। ইটস নিউ, এটাকে আমরা বলি লোকালি লেড ম্যানেজমেন্ট আর কি। এবং এখানে যেই খরচটা হবে, খুচরা খাচরা খরচ, গার্ডেনিং, পানি দেওয়া, ময়লা পরিষ্কার করা, সেটা আমরা সিটি কর্পোরেশন আমাদের ময়লা পরিষ্কার করার যে ফান্ড, সেখান থেকে কিছু অ্যাসিস্ট্যান্স আমরা দিব। তা আমরা অলরেডি 18টি খালের জন্য 18টি কমিটি করেছি, খাল কমিটি। মাঠের প্রত্যেকটি মাঠকে ধরে আমাদের লিস্টেড 25টি মাঠ আছে, আরও নতুন আমরা আরও প্রায় 20-25টি মাঠ উদ্ধার করব এবং সেগুলো ধরে আমরা অলরেডি স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে আমরা এই কমিটিগুলো করছি এবং এটা যেন সাস্টেনেবল হয় সেজন্য আমরা কিছু বিশ্ববিদ্যালয়কেও যোগ করছি। তারা এই কন্টিনিউয়াস এসব জায়গায় রিসার্চের কাজ করবে, বায়োডাইভার্সিটি রেস্টোরেশনের কাজ করবে। আজকেও আমরা একটি ফাউন্ডেশনের সাথে আমার অফিসে আলাপ করেছি, তারা যখন এসছে আমাকে ফুল দিতে, আমি বলছি যে ফুল দিয়ে কোনো লাভ নাই, আপনি বলেন আপনার রিসার্চ এবং আপনার এফোর্ট এই নদীতে আপনি দিবেন কিনা, যে নদীটি নতুন আমরা উদ্ধার করেছি। এটা বায়োডাইভার্সিটি রেস্টোরেশনে আপনি কাজ করেন, আমি ফ্যাসিলিটি সাপোর্ট আপনাকে দিব, আপনি ফান্ড নিয়ে আসেন এবং ছাত্ররা আছে, কমিউনিটি আপনার সাথে থাকবে। সুতরাং আমরা এই ধরনের একটা কম্বাইন্ড মডেলে যাচ্ছি যেটা সাস্টেইন করবে। আসবে আপনার কাছে, আপনি যেটা বললেন মোহাম্মদ এজাজ, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা তিনি বলেছেন, টেকসই উন্নয়নের কথা। ধরেন আমি ওই জায়গাতে একটু ধরতে চাই যে নদীর ক্ষেত্রে বা খালের ক্ষেত্রে আমি ছোটোবেলায় পরীক্ষায় পড়েছি বা পরীক্ষায় এসেছে যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ধরেন ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, আমরা এরকম পড়েছি, লিখেছি। সেই বুড়িগঙ্গাকে আমরা দেখলাম, এটা আমাদের সৌভাগ্য যে ঢাকার পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী গিয়েছে, এটা দারুণ একটা জিনিস। কিন্তু সেই নদীকে আমরা সবার সামনে, সিটি কর্পোরেশন বলেন, অন্যান্য সেবা সংস্থা যারা আছে, সবার সামনে আমরা একটু 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 করে নদীটাকে একদম হত্যা করে ফেলেছি। তো এটা দায়টা আসলে কার? দায়টা আমাদের সবার। যেহেতু প্রশাসক আছেন, দায় তাকে নিতে হবে, কিন্তু যদি আপনি একটু ব্যাখ্যা করেন, আমি শুধু আমি দায় দিব। প্রশাসক আসবেন, মেয়র আসবেন, চেঞ্জ হবেন, কিন্তু দায় শুধু ইনস্টিটিউটের না, এটা জনগণেরও দায় আছে অবশ্যই। আমি যদি বলি, বিশেষ করে আপনি বুড়িগঙ্গার কথা বললেন, এটা ঢাকা দক্ষিণের মধ্যে পড়েছে। দক্ষিণে আমরা সিটি অ্যাডভোকেসি করার সময় আমরা বিভিন্ন রকম প্রস্তাব দেই। উনি যেটা বললো যে কমিউনিটি লেড ম্যানেজমেন্ট, এইটা আমাদের একটা বড় প্রস্তাব ছিল আগে সরকারের কাছে, যে যেই কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার যখন করেন, তার মেনটেনেন্স এবং তার ম্যানেজমেন্টের ক্ষেত্রে লোকাল পিপল ইনভলভ করা এবং তার ম্যানেজমেন্ট বাজেটকে এনশিওর করতে হবে। উনি পুত্রাজার কথা বললেন, আমার সুযোগ হয়েছিল পুত্রাজার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, ওদের লোকাল গভর্নমেন্ট মিনিস্টার সহ রাতের বেলায় পুত্রাজার লেক ঘোরার জন্য। তা আমরা ডিনারের সময় গল্প করতে করতে জিজ্ঞেস করছিলাম যে আপনি এটার ম্যানেজমেন্ট কস্ট কত, আপনি চিন্তাও করতে পারবেন না ম্যানেজমেন্ট কস্টটা ওদের কত বিশাল। পুত্রাজার যেই লুকস, ম্যানেজমেন্ট কস্টও নির্ভর করে। তো এই কারণে আমি কথা তুলছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি মানে 4টা খালের একটা প্রকল্প নিয়েছে আগে সরকার, প্রায় 900 কোটি টাকার প্রকল্প। মজার ব্যাপার হচ্ছে এই প্রকল্পে আপনার প্রকল্পর পরে, কনস্ট্রাকশন ইমপ্লিমেন্টেশন পরে যে ম্যানেজমেন্ট কস্ট এবং তার যে কমিটি লেড ম্যানেজমেন্ট, এই কাজগুলোতে আসলে গুরুত্ব দেয়নি, যেই কারণে এটা একবার ইনভেস্টেড হবে, তারপরে সেটা আবার দখল দায়িত্বের মধ্যে পড়ে যাবে। এই জায়গাগুলো, এই গ্যাপগুলোর কারণে কিন্তু বড়গুলো সমস্যা হয়। আপনি বুড়িগঙ্গার উপরে কিন্তু প্রচুর টাকা, গত 15 বছর ইনভেস্ট করেছে। 27,000 কোটি টাকা জনগণের টাকা ইনভেস্ট কোথায়? সেই বুড়িগঙ্গার পানি, সেই জায়গাতে আমি যেতে পারছি, আমি ঘুরতেও পারি না, সেখানে যেতেও পারি না। আমি এই বর্তমানে যে কাজ হচ্ছে, বাগের কাজ হচ্ছে, সেটা নিয়ে আমি বর্তমানে কয়েকজন উপদেষ্টা মহোদয়কে নোটিশও করেছিলাম যে আমরা সাধারণত টাকা ইনভেস্ট করার পরে ইভ্যালুয়েট করে দেখি এইটা কাজ হচ্ছে কি হচ্ছে না। সুতরাং এখন ইনভেস্টমেন্টের আগে এগুলো আসলে ফিজিবিলিটিটা কতটুকু বাস্তবসম্মত হয়েছে সেগুলো আমাদের আসলে দেখা জরুরি। সেই জায়গাগুলোতে আসলে গুরুত্ব দেওয়া দরকার। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বর্তমানের এই নগর শাসনের অভাবের কারণে আমাদের এই জায়গাগুলোর প্রতিটার ক্ষেত্রে জনগণের টাকার জি মোহাম্মদ এজাজ, এই 27,000 কোটি টাকা, এই টাকা তো জনগণের টাকা, জনগণ ট্যাক্সের টাকা। এই 27,000 কোটি টাকা যে কাজ হওয়ার কথা ছিল বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য, যদি সত্যি 27,000 কোটি টাকা সেখানে বিনিয়োগ হতো, তাহলে কোন অবস্থা যেত আর কি? মানে এত টাকা। একটা ছোট্ট এক্সাম্পল, আচ্ছা, খুব মজা। দায়টা কি নেবেন কিছু আপনারা নেবেন কিনা? সিটি কর্পোরেশন নেবে কিনা? অন্যান্য সংস্থা আছে, অবশ্যই নেবে না কেন? আমি সেটা বলি, যখন এখন যে ওয়াকওয়ে 4 নদীতে হচ্ছে না, আচ্ছা, এটার বিরুদ্ধে সবচেয়ে বেশি ভয়েস রেজ আমি করেছিলাম এবং তার জন্য আমাকে মানে অনেক ধরনের জানের হুমকিও এসছে আর কি, এবং অনেক পলিটিক্যালি সমস্যা আমি ফেস করেছিলাম ওই সময়।
আমি তখনও বলেছিলাম এই যে 1100 কোটি টাকার প্রজেক্ট, এটা দিয়ে কোনো ধরনের উন্নয়ন হবে না, এই আগের মতোই এই টাকাটা, 1100 কোটি টাকা, জি আগের মতোই এটা, এই নদীর অবস্থা 12টা বাজবে। এবং যে ওয়াকওয়ে তারা করেছেন সেটা কিন্তু এখন এই ওয়াকওয়েতে উঠতে নিলেও আপনার অনেক দূর ঘুরে গিয়ে উঠতে হয়, মানে এই নদীর পাড়ের মানুষজন নদীর পাড়ে উঠতে পারবেন না। এই হচ্ছে এগুলোর ইঞ্জিনিয়ারিংয়ের চিত্র। কারণ কি? কারণ হচ্ছে যে এই প্ল্যানটা যখন করেছেন তখন টেবিলে বসে 4-5 জন লোক মিলে করেছেন, নদীর পাড়ের মানুষের কাছে কিন্তু যান নাই। নদীতে ব্যবহার করবে নদীর পাড়ের লোকজন, আচ্ছা, তাই না? জি। তো তাকে জিজ্ঞাসা করা হয় নাই কখনো এটা কিভাবে করবেন। আর আমরা যারা এটা নিয়ে সারা জীবন মানে ভয়েস রেজ করলাম, আমাদের কথা তো শোনাই হলো না তখন, কারণ তখন তো কোনো কথা শোনার কোনো সংস্কৃতি ছিল না। তো এটা স্বাভাবিকভাবেই আমরা এই গত, এখন তো দিন বদলেছে না আসতেছি, আচ্ছা, আমি দায়িত্ব নিলাম তো আজকে 1.5 মাস, ঠিক 1.5 মাস আগে একটা স্টাডি আমরা ডিওইর সাথে করেছি। আমরা দেখেছি শুধু বুড়িগঙ্গা, তুরাগ, বালু এই কয়েকটি জায়গায় 2022 সালে একটা স্টাডি করেছিলাম, 608টি পয়েন্ট দিয়ে ময়লা পড়তো, মানে পলিউশন হতো নদীতে। এবার আমরা 1024টি পয়েন্ট পেয়েছি। দ্যাট মিনস 4 বছরে বেড়েছে, আরো 400 পয়েন্ট বেড়েছে, আগামীতে আরো বাড়বে, আরো বাড়বে। দ্যাট মিনস এগুলোর মূল এটার জন্য দায়ী হচ্ছে ডেফিনেটলি সিটি কর্পোরেশন এবং ওয়াসা, মানে লোকাল গভর্নমেন্টের যে দুটি প্রতিষ্ঠান আছে। এবং তারা চাইলেই এই মানে আগে যারা ছিলেন তারা এটা পারতেন। এখন আমরা সৈয়দ রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি অ্যাকশন কমিটি করেছি, যেহেতু এই ভয়েসটা আমরা রেজ করেছি, দ্যাট মিনস আমরা জানি এবং আমরা আবার এখানের মধ্যে দায়িত্বে আছি, সুতরাং আমাদেরকে নিয়ে উনি একটা কমিটি করেছেন যে ঠিক আছে তোমরা যে কথাগুলো বলছো, ওয়ারপোকে ডাকা হয়েছে, যেহেতু ওয়ারপো অনেক সায়েন্টিফিক্যালি কাজ করে, এবং পানির রিলেটেড যত সায়েন্টিস্ট আছে সবাইকে ডেকে বলছে একটা অ্যাকশন প্ল্যান দাও, মিনিমাম বুড়িগঙ্গাকে আমি সুয়েজ মুক্ত করতে চাই এই মুহূর্তে। এবং একটি অ্যাকশন প্ল্যান আমি করে দিয়েছি, এটা এন্ডোর্স করেছে হচ্ছে ওয়ারপো। সেটা আমি বলেছি যে এই বুড়িগঙ্গার পাড়ে যে 250টি সুয়েজ লাইন আছে সেটা মাত্র 6 কিলোমিটার দূরেই পাগলা, আচ্ছা, কাছেই 250টা সুয়েজ লাইন। হ্যাঁ, এই সুয়েজ লাইনগুলো যদি এখন এই যে বাকল্যান্ড যে বাঁধটা আছে, মানে যেটাকে ওয়াকওয়ে আমরা বলি, এই ওয়াকওয়ে দিয়ে যদি সুয়েজ লাইনটাই নর্মাল পাইপটা টেনে পাগলা পর্যন্ত নিয়ে যায়, তাহলে কিন্তু এই 250টা সুয়েজ লাইনের পানি নদীতে পড়ে না। খুব সহজ কাজ, এবং এটাকে ওনারা প্রায়োরিটাইজ করেছেন, এস্টিমেট করে ফেলেছেন, ইঞ্জিনিয়ার দিয়ে দেখেছেন এটা এই ভায়াবল কিনা এই ছোট্ট প্রস্তাবটি, এবং এটার জন্য 100 কোটি টাকাও খরচ হবে না। আগে 27,000 কোটি টাকা খরচ হয়েছিল। হ্যাঁ, এবার রিজওয়ানা আপা 100 কোটি টাকার মধ্যে এটা সমাধান করার প্রস্তাব হয়তো বা কিছুদিনের মধ্যে উনি এটা তুলবেন। সুতরাং এইটা বললাম যে চাইলে তো ডুয়েবল কাজ করা যায়। ফজলে রেজা সুমন, মোহাম্মদ এজাজ ডেসা বা ডেস্কো আসলো, কথা ওয়াসার কথা আসলো, সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে এখন একটা শহরকে বসবাসের জন্য খুবই মানে আদর্শ শহর গড়া, পরিচ্ছন্ন শহর গড়ার কথা আগেই বলেছি। সেই জায়গাটাই শুধু সিটি কর্পোরেশনকে প্রেশার ক্রিয়েট করার না করে যারা অন্যান্য সেবা সংস্থা রয়েছে, ডেসা রয়েছে, ওয়াসা রয়েছে, ডেস্কো, ডিপিডিসি, রাজুক রয়েছে, তো এদের মধ্যে সবসময় আমরা এরকম অভিযোগ শুনি যে সমন্বয় নেই, মানে এক টেবিলে তারা বসে না, সারা বছর রাস্তা খোঁড়াখুড়ি চলে। আজকে তো ডেস্কো করলো, পরের দিন সিটি কর্পোরেশন করলো, তারপরের দিন ওয়াসা করবে, এরকম চলে আর কি। সুন্দর কার্পেটিং রাস্তা, 3 মাস 6 মাস পরে দেখে ওটা আবার কেটে একদম তছনছ করে দেওয়া হচ্ছে। তার মানে কি সমন্বয়ের অভাব? সমন্বয় এক জায়গায় বসলেই তো হয় একটু সবাই মিলে, সেই জায়গাটায় বসা কি হয় না? নিশ্চয়ই আপনি এসব বিষয়ে কথা বলেন, যান বৈঠকে। আমরা ধন্যবাদ, আপনি এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক বছর ধরে, প্রায় 20 বছর অধিক ধরে এই সমন্বয়হীনতার কথা বলছে, কিন্তু এটা সমাধানের কথাও কিন্তু বলা হচ্ছে, নগর সরকারের কথা বলা হচ্ছে। এই সকল সেবা প্রতিষ্ঠানগুলো, 23টা সেবা প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে এক ছাতার নিতে আসতে হবে, সম্ভব না। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখবেন, এই যে এই প্রতিষ্ঠানগুলো যাদের মাস্টার প্ল্যান আছে, যাদের বিভিন্ন রকম প্ল্যান আছে, কেউ কারো প্ল্যান সম্পর্কে কিন্তু জানছে না। আপনি কিভাবে সমন্বয় করবেন? আপনি যেটা বলছেন, উনি ওই 1100 কোটি টাকা, 1500 কোটি টাকার যারা যে কাজটা করছে, এই যে ডিজাইন ফেজে বা প্ল্যানিং ফেজে এই ইনক্লুসিভনেসটা একেবারেই নাই। আপনার যে সবাইকে নিয়ে কাজ করবে, মতামত নিয়ে এই কাজটা করবে, যেই জায়গায় 100 কোটি টাকার স্টার উপরে নির্ভর করছে পরবর্তীতে 20,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, এই 100 কোটি টাকার জায়গাতেই গ্রে এরিয়া থেকে যাচ্ছে, যার ফলে পরবর্তীতে উনি যেটা বলছিল সুয়ারেজ লাইনে, এটা খুব ইজি সলিউশন। যিনি প্রথমে প্ল্যান বা ডিজাইন করেছে তার মাথা আসেনি, কিন্তু যদি উনি আলাপ আলোচনা করতো, যে অংশীদার যারা আছে, অংশীজন যারা আছে তাদের নিয়ে আলাপ আলোচনা করতো, ব্যাপারটা কিন্তু সলভ হয়ে যেত। এই কারণেই বিশ্বে বিভিন্ন দেশে যে কোনো পরিকল্পনা গ্রহণের সময়
এই স্টেক হোল্ডার কনসালটেশন দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি ওই আদি বুড়িগঙ্গার ওয়াকওয়ের কথা বলছিল, বুড়িগঙ্গার ওয়াকওয়ের কথা বলছিল, এই যে এর থেকে কম টাকা ইনভেস্টমেন্ট আমরা দেখেছি কায়রন নাইল রিভারে, কি সুন্দর ওই তারা নদীর নিশ্চয়ই এক অবস্থা তো- ছাতার নিচে সবাই আসতে পেরেছিল, Exactly. কিন্তু আমরা তো পারছি না এক ছাতার নিচে আসতে। না, কেন পারা সম্ভব না? ওখানে আমরা গিয়েছিলাম, আমরা সেই ওখানে ছাতার একজন লোক তো আছেই এখানে। জি, সবচেয়ে বড় কথা হচ্ছে এই মন্ত্রণালয়গুলো, এই মন্ত্রণালয় বিশেষ করে একই মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান, এদেরকে এক জায়গায় নিয়ে আসলেই কিন্তু ব্যাপারটা সম্ভব। এবং এটা আমার মনে হয় এখন যেটা আছে সরকারের যে যে আসলে সেই ক্ষেত্রে তাদের এই জায়গাকে মনোযোগ দেওয়াটা খুবই প্রয়োজন। তাহলে কিন্তু এই লোকজনের যে নগরের যে নগরবাসীর যে ভোগান্তি তা অনেকাংশে লাঘব হবে বলে আমরা বিশ্বাস করি। নগরবাসীর ভোগান্তি আসলে যাদের হাতে দূর করার দায়িত্ব তারা কাজ করছে, আমরা সেই আশাই করি আসলে ভালো কাজ, আরও কিছু ভালো কাজ হোক। বিরতি পরে সে আরও আলোচনা রয়েছে, কথা বলবো আমরা। একটা বিরতি নিচ্ছি, ফিরছে শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম নগরের যত্ন নিয়ে। আবার যেতে চাই মোহাম্মদ এজাজ আপনার কাছে, সেটা হচ্ছে যে নগরবাসী তার ফুটপাত কবে ফিরে পাবে, কেন ফিরে পাচ্ছে না, মানে অধিকারটা কেন সে বঞ্চিত হচ্ছে, যাত্রী ছাউনিগুলোর কি অবস্থা, সেখানে তো সবাই দেখি ফুটপাতে ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছে, এগুলোর দেখভাল রক্ষণাবেক্ষণ কিভাবে হচ্ছে? ফুটপাতেটা আগে একটু বলবেন। এই ফুটপাতের রিয়ালিটিটা আমি আপনাকে বলছি। জি। আগে আওয়ামী লীগের লোকজন খুব কন্ট্রোল, কাউকে ব্যবসা করতে দিত না, নিজেরা তাদের স্থানীয় লোকজন, তাদের পরিচিত লোকজনদেরকে ফুটপাতে বসিয়ে চাঁদাবাজি করত, এবং এটা স্ট্রিক্টলি মেনটেন করা হতো থানা থেকে। থানা একটা কমিশন পেত, আওয়ামী লীগের লোকজন একটা কমিশন পেত। 5 তারিখের পরে আমরা খবর নিয়ে দেখেছি যে থানাকে এখন আর কমিশন দেওয়া হয় না। তাহলে আমি শেষ কমিশন করি, কি আপনি কেউ বুঝেন না। পাচ্ছে? কমিশনটা আবার পায় স্থানীয়, এখন যেহেতু হাত বদল হয়েছে, আচ্ছা। স্থানীয়ভাবে এখন এত বেশি লোক কমিশন খায়, তো এই জন্য যে আগে যদি 10টা দোকান ছিল, এখন আপনি 50টা দোকান দেখবেন। আচ্ছা। আগে ফুটপাতে হাঁটা যেত না, এখন রাস্তায়ও হাঁটা যায় না, বাস্তবতা জি, বলতেছি। হ্যাঁ, বাস্তবতা এবং এটাই। রাস্তায় টেসলা আছে, গরিবের টেসলা। গরিবের টেসলা মানে হচ্ছে মোটর চালিত অটো রিকশা আছে। তাদের যন্ত্রণা গাড়িও চালানো সুতরাং যাচ্ছে আপনি না। জ্যামটা কেন হয়? এক হচ্ছে আপনি হাঁটতে পারছেন না, তার উপরে টেসলা আছে। পুলিশ যেহেতু টাকা পায় না, পুলিশ ইজ নট মোটিভেটেড। আবার পুলিশের একটা মোরালিটি নাই যে এগুলো নিয়ে সে আগাবে, কারণ তার ফ্যাসিবাদের সময় বিশেষ করে জুলাই এবং আগস্টে তার যে ভূমিকা, গণবিরোধী ভূমিকার কারণে সে এখন গণমুখী কোনো ভূমিকাতেই সে আসলে পার্টিসিপেট করতে, মানে আগের willing চেয়ে না। কমিশন বেড়েছে, তার কমিশনই নাই এখন, সেই জন্য সে তো যাই না। দ্বিতীয় হচ্ছে আচ্ছা। তার মোরালিটি নাই। এই জন্য আমরা যখন এনক্রোচমেন্ট ড্রাইভগুলোতে তাদেরকে খুঁজি, তাহলে ফুটপাতে যারা এখন ব্যবসা করে তারা কি আমরা টাকা পাই দিচ্ছে না। কাউকে? হ্যাঁ, তা অবশ্যই টাকা এখন আমরা খবর নিয়ে দেখেছি। আচ্ছা। স্থানীয়ভাবে মুখ খোলে না, কিন্তু আমি যেহেতু রাস্তায় ঘোরাঘুরি করি, এই টাকা বিভিন্ন স্থানীয় রাজনীতিক যারা আছেন তারা কিন্তু পান। আমরা ঈদের পরে যেটা করব, মিরপুর 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত দেখেছেন কি হ্যাঁ অবস্থা আমি দুই পাশে? সেটাই বলছি, ঈদের পরে আমরা চেষ্টা করবো প্রাথমিকভাবে এরকম কয়েকটি যে রাস্তা, এখন নাম বলবো না, বললে এগুলো আন্দোলন হবে। আচ্ছা। হ্যাঁ, টেকনিক্যালি আমরা এই কিছু কিছু জায়গায়, স্পেশালি ধরেন আপনি ফুট ওভার ব্রিজ থেকে নামলেন, জি। বাস স্ট্যান্ডে বাস থেকে নামলেন, অথবা মেট্রো থেকে নামলেন, নামলেই যে প্রথম যে জটলাটা তৈরি হয়, এই জায়গাতে আমরা অ্যাটলিস্ট 500 মিটার, কোথাও 100 মিটার, 200 মিটার ধরে এখানে আমরা কাউকে বসতে দিব না, এবং কোনো টেসলা আমরা ঢুকতে দিব না। এই দুটো কাজ আমরা ঈদের পরে করব। এবং টেসলা না ঢোকার কিছু ট্র্যাপ আমরা ডিএমপি দিয়ে টেস্ট করছি, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন। টেসলার কথা বলেন, আগে কিন্তু টেসলা গলির মধ্যে চলতো, মেইন রাস্তায় আসতো না। তো সুতরাং এটা যেন কিছুটা না ছিল, আসে। এখন তো মেইন রাস্তা সব জায়গায় না, চলে। এখন আমরা ট্র্যাপ ট্রায়াল দিচ্ছি, কিছু ট্র্যাপ দেখেছি যে আমরা সাকসেসফুল হচ্ছি, আবার বিকেলবেলা দেখা যাচ্ছে ট্র্যাপের উপর দিয়ে কীভাবে আঁকা বাঁকা করে রিক্সা চলেও যাচ্ছে। তো এটা আমরা যদি আমাদের যে ডিএমপি যারা ডিজাইনার আছেন, তারা বলছে যে তারা এই সপ্তাহের মধ্যে তারা একটা সলিউশন দিতে পারবেন। অলরেডি আমরা আজকেও এটা প্র্যাকটিস হচ্ছে বেলি রোড এবং অন্যান্য জায়গায়। যদি এটা আমরা দেখি যে এটা ওয়েল সুটেড, এটার জন্য আমাদের ওয়ার্কশপ এবং হচ্ছে যে এটার সাফিসিয়েন্ট ফান্ড আমরা রেডি করে রেখেছি। তো এটা আমরা আশা করি এটা গ্র্যাজুয়ালি আমরা বন্ধ করে দিতে পারবো। আর ফুটপাথটি হচ্ছে আমরা দুটি কাজ করব, এটা আপনার সামনে হয়তো দেখবেন যে যাত্রী আমাদের ছাউনি একটু মুক্ত করবেন, ওই যে ব্যবসা বাণিজ্য যাত্রী ছাউনির নিচে। জি জি, যাত্রী ছাউনির নিচে ফ্লাইওভারের ফুটওভারের মধ্যে থাকবে না, এটা আপনাকে আমরা ফুটওভার ব্রিজে উঠলেই তো দেখি দুই পাশে বসে আছে তারা। না না, এগুলো বন্ধ করে দিব। আর যারা এগুলো নিয়ে থাকেন, আমরা রাত্রেবেলা, দিনের বেলা যাতে গন্ডগোল করেন, রাতে ওনারা যখন ঘুমাইতে যাবেন তখন এই খাট পালং সহ আমরা নিয়ে চলে যাবো পুলিশ সহ। তো সুতরাং আই উইল ডু দ্যাট, এন্ড আই উইল মেক শিওর এগুলো হবে। তারা যারা জনগণকে দুর্ভোগ দিবেন তাদের ব্যবসা করতে আমি দিব না,
সেই দুর্ভোগের ব্যবস্থা আমি করবো। আই উইল মেক দিস থিংস ডিফিকাল্ট। আসবো আপনার কাছে ফজলে সুমন, আপনি একটু বলবেন যে আসলে অনেক কাজের কথা আমরা শুনছি, অনেক কাজ করছে, অনেক কাজ করবেন, কিন্তু মনে হয় কি সবাই একটা অভিযোগ থাকে সিটি কর্পোরেশন মানে হচ্ছে যে মশা মারার কাজ, তাদের মশা নিয়ে তারা খুব তটস্থ থাকে সারা বছর। আমরা এডিস মশা, ডেঙ্গু অনেক কিছু আমরা জানি, আমাদের প্রতি বছর এই সমস্যাগুলো থাকে। আসলে সিটি কর্পোরেশনের কাজ কি শুধুই মশা মারা, না অন্য কোনো কাজ আছে? মানে অনেক কাজ তো শুনলাম। সিটি কর্পোরেশন আসলে বহুবিধ কাজ তো, হ্যাঁ। তার মধ্যে উনি যেহেতু কিছুক্ষণ আগে কথাই বললেন ফুটপাতের কথা, জি। ওয়াকেবিলিটি একটা লিভেবিলিটি ইন্ডেক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু প্রশাসক মহোদয় অনেক কার্যক্রমের কথা বললেন, আপনি মশা মারার কথা বললেন। ঢাকা শহর উনি যে ওনার যে জুরিডিকশন এরিয়া 185 বলি 192 বলি যে স্কোয়ার কিলোমিটার, বিশাল এলাকা। ওনার কাছে কি তথ্য আছে টোটাল ফুটপাত কত কিলোমিটার, তার মধ্যে কত কিলোমিটার পাকা আছে, কত কিলোমিটার থাকলে বলবেন, রক্ষণাবেক্ষণ হচ্ছে? নিশ্চয় জানেন তথ্য। না, হ্যাঁ, জি। আমি শুধু বলছি আচ্ছা। এই যে এই সুশাসনের অভাবে এই তথ্যগুলো পরিপূর্ণভাবে নাই, যার ফলে উনি যে 2 বছর উনি 2020 খেলুক আর যেভাবেই খেলুক, উনি যে ফেজ ওয়াইজ কাজগুলো করবে এটা তো মাথায় সবকিছু রাখা যাবে না। এই তথ্য ভান্ডার কিন্তু সিটি কর্পোরেশনের একেবারেই অপ্রতুল। অপ্রতুল বলবো না, এটা যথেষ্ট আছে, কিন্তু সেইটাকে রক্ষণাবেক্ষণ বা করার মতো সেই ব্যাপারে তারা একেবারে মনোযোগী না। দুই ব্যাপার হচ্ছে, আপনাকে নগর যত্নের কথা যখন বলছেন, আচ্ছা, পরিবেশ প্রতিবেশ এইটাকে মেনটেন করাও সিটি কর্পোরেশন আরেকটা মানে একটা জরুরি কাজ, যেই কারণে বায়ু দূষণ নিয়ে ওনারা কাজ করেন। দেখেছিলাম ওনার আমরা তো বায়ু দূষণ সিটি মাঝে মাঝে কর্পোরেশন প্রথম হই, সেকেন্ড হই, ফেসবুকেও ঢাকা দেখেছিলাম শহর। উনি ডি ওয়াটারিং করে। কিন্তু এই যে ডাস্ট কমানোর জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশে, অনেক গরিব দেশেও দেখি, সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে ওখানে মানে আপনার ঘাস লাগিয়ে দেওয়া, যে বেয়ার সয়েল থাকবে না। Right, যত বেশি আপনি ঘাস, জিরো ধুলা বেয়ার সয়েলে যদি নিয়ে আসতে পারেন, আপনি বায়ু দূষণ অনেকাংশেই কমে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমরা দেখেছি গত 10 বছরে বায়ু দূষণ বাড়ার পেছনে সবচেয়ে বড় কাজ হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। যেটা আগে আমাদের ইট পোড়ানো ছিল, সেটা চলে আসছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। কারণ বেয়ার ম্যাটেরিয়ালস থাকে, আপনি কনস্ট্রাকশন হয় সেটা প্রপার ব্যবস্থা না নিয়ে, এর জন্য একদম খোলা তারা কাজ একদম খোলা, করতেছে, কোথাও কোনো exactly। আব্রু নেই, আপনি দেখারও কেউ নেই। আশেপাশে দিল্লিতে গিয়েও দেখবেন, ওখানেও যখন কাজ করে যে রেসিডেন্সিয়াল সবগুলো কনস্ট্রাকশনের একটা পর্যায়ে গেলে টোটালি ঢেকে ফেলে, এটা আমরা দেখি। জি। এবং এতে আপনার এখন প্রায় 12%-এর মতো, 32%-এর মতো শুধু কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসে যে আপনার বায়ু দূষণ হচ্ছে, সেটাকে অনেকাংশে নামিয়ে ফেলা দরকার। এই বেয়ার সয়েলটা যদি আপনি বন্ধ করেন, এখন কতটুকু বেয়ার সয়েল আছে রোডের পাশে, শোল্ডারগুলোতে, রাউন্ড অ্যাবাউটগুলোতে, সেটা খুব বড় কাজ না। এখন ব্যাপার হচ্ছে সেই যে তথ্য করা, এবং সেই রকম সুশাসন থাকলে, সেইভাবে ওনার যখন ডিপার্টমেন্টগুলো কাজ করবে, ওনার যে টিম নিয়ে কাজটা খুব ইফিশিয়েন্টলি করা যাবে। সুশাসনটাই আসলে সবচেয়ে একটা বেশি বড় জরুরি। ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে ক্যাপাসিটিও ম্যাটার করে। আচ্ছা, বায়ু দূষণের কথা আসছে, আপনি একটু বলবেন যে সামনে তো লাস্ট প্রশ্ন হয়তো আমার সময় পাবো না, বর্ষাকাল, জলাবদ্ধতা নিয়ে তো দুর্ভোগের সীমা থাকে না, সেটা নিয়ে কোনো পরিকল্পনা আছে? কিছু কাজ করছেন আগাম কিছু, যে হয়তো বলবেন যে আগামীতে ঠিক হয়ে যাবে, আগামীতে এই প্রশ্ন আসলে ওইসব করবো না আমরা। আসার আগে যেহেতু আমি গবেষক মানুষ, আমরা এই কি বলে ঢাকায় কোথায় কোথায় জলাবদ্ধতা হয়, কতটুকু জলাবদ্ধতা হয়, মানে এটা হাঁটু পানি না মাজা পানি না 1 ফিট, হ্যাঁ কোমর পানি, আমার সেই লেভেলের ম্যাপিং করা আছে, আমরা করি। আমি যদি, আপনি সব জানেন কিন্তু কোথায় কখন আপনার জানা আছে, সেই অনুযায়ী ওয়াটার লগিংটা আমরা একটা সহনীয় মাত্রায় আনতে পারবো, রিমুভ করতে পারবো না। কেন পারবো না, কেন পারবো না বলি, কারণ হচ্ছে যে ঢাকার এলিভেশনটা তো এরকম মাছের পিঠের মতো, ইস্টেও নিচু, ওয়েস্টেও নিচু। আচ্ছা, হ্যাঁ, তো সুতরাং অথচ আমাদের রোডঘাট কিন্তু ইস্ট ওয়েস্ট করি নাই, আমরা রোডঘাট করছি নর্থ সাউথ। তো নর্থ সাউথ যখন আমি রোডঘাট করি, এগুলো তো একটা এম্ব্যাঙ্কমেন্টের মতো, কারণ একটা নর্থ সাউথ রোড এদিকে, এরপর আমরা আবার আরেকটা নর্থ সাউথ রোড যদি আমি এরকম করি, তাহলে কি হলো, পানি নামার ইস্ট ওয়েস্টের যেই খালগুলো আছে কিংবা এমনি ভূমির যে গঠন, সেটা তো আমি বাধা দিচ্ছি। দ্যাট মিনস প্রতিটি রাস্তায় কিন্তু বাড়ি থেকে উঁচু, মানে বেড়িবাঁধের মতো, আপনি খেয়াল করে দেখেন, এম্ব্যাঙ্কমেন্টের মতো, পোল্ডারের মতো। তাই শহরগুলোকে আমি একটা পোল্ডারের মতো করে তৈরি করেছি, এটা ভুলভাবে, মানে আমার সিভিল স্ট্রাকচারটা এনভায়রনমেন্টকে মাথায় না রেখে করা হয়েছে। আচ্ছা, আসতেছি। সুতরাং তারপরেও যেখানে যেখানে জলাবদ্ধতা হবে, সেটা মাথায় রেখেই কিন্তু এই খাল খননটা করা। ছোট করে একটা প্রশ্ন যদি সময় থাকে, সেটা হচ্ছে যে মানে অন্যরকম প্রশ্ন, সেটা ঢাকা সিটি কর্পোরেশন উত্তর বা দক্ষিণ যেখানে বলেন, 5-7 বছর চাকরি করলেই বলা হয় যে জীবনে আর কিছু করা লাগবে না, অনেক কিছু বিত্ত বিভোর মালিক হয়ে যান তারা, দেখিও আমরা এরকম, মানে কিছুই করা লাগে না, মানে এতটাই নাকি ওখানে ব্যাপক
আপনার জানা আছে জি নিশ্চয়ই। জি জি আমি এই 2 মাসে এখানে কি কাজ করছেন কিনা? হ্যাঁ সিরিয়াসলি মানে আমি বলছি সরাসরি বললাম দুর্নীতি, ব্যাপক দুর্নীতি হয় সিটি কর্পোরেশনে, এমন অভিযোগ আমি আছে। উদাহরণ দিই তাহলে আপনার ভালো লাগবে শুনতে। আমি যেদিন জয়েন করলাম, জয়েন করার পরে আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থা। হঠাৎ করে আমার নিজস্ব তো সোর্স আছে, জি বলা হলো যে আগামীকালকে ঢাকা শহর ঝাড়ু দেওয়ার মতো ঝাড়ু নাই। দ্যাটস অ্যান অ্যামেজিং কথা। কারণ কি, ঝাড়ু সব ভেঙে টেঙে শেষ, নতুন করে যে ঝাড়ু আনতে হবে সেই অ্যাকাউন্টও যিনি ভান্ডার কর্মকর্তা আছে উনি জানেন না। এইটা নিয়ে একদিন আলোচনা করব। আসতেছি, শেষ করি। আমি ওই রাতেই ভান্ডারে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাকে স্ট্যাটিস্টিক্স দাও, কতগুলো আছে কতগুলো নাই। বললো যে আমার কাছে কোনো ডেটা নাই, আচ্ছা খাতাতেও নাই, লেজার খুঁজে পাওয়া যাবে, সেই লেজারের বই নাকি মিরপুরে এবং উনি বসে গুলশানে। তো এই যদি অবস্থা হয় তাহলে চুরিটা কোথায় করা সম্ভব না। আমি যদি 30 সেকেন্ড আপনি আমাকে যদি পেয়ে থাকি, 30 সেকেন্ড আপনি বলবেন এবার ঈদের দিন আপনারা মুঘল আমলের মতো র্যালি করবেন, হাতি থাকবে, ঘোড়া থাকবে, পাইক পেদা থাকবে, একটা উৎসবের মতো আয়োজন আপনারা করতে যাচ্ছেন, যদি একটু বলে যান সে বিষয়ে। শেষ প্রশ্ন, আর কোনো প্রশ্ন প্রথম নেই। হচ্ছে যে জি প্রতিটা শহরেরই একটা গল্প থাকে। আচ্ছা ঢাকারও অনেক গল্প আছে, ইতিহাস আছে। ঢাকার ইতিহাস যখন আমরা মানে মনে করি, ইয়াদ করি, তখন বুড়িগঙ্গা, মোগল আমল, সুলতানি আমলের যে বর্ণাঢ্য পুরান ঢাকার জীবন, হ্যাঁ, কিছু খাবার দাবার, উৎসব এবং ঈদ মিছিল, এর বাইরে কি আমরা কিছু এখন আর কল্পনা করতে পারি? জি জি তো নতুন ঢাকায় আমরা আবার সেই ঢাকার গল্পগুলো তৈরি করতে চাই। সেজন্যই আমরা ঈদ আনন্দ মিছিল করবো এবার, ঈদ জামাতের পরে বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিষ্টি এবং সেমাই আমরা থাকবো নিশ্চয়ই, আপনার মিছিল আপনি থাকবেন। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ এজাজ এবং ফজলে রেজা সুমন, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই, আসলে বলার কিছু নেই, শুধু এটুকুনি বলতে চাই যে আজকে যারা বললেন, যে কথাগুলো বললেন, যে কাজগুলো তারা করতে চাচ্ছেন, সেই কাজগুলো আসলে যতটা সম্ভব করা যায় তাহলে হয়তো নগরবাসী তার যে নানা রকম দুর্ভোগ আছে সেখান থেকে রেহাই পাবে। আজ এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।